ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। এখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এএনএম জিএনএম আপকামিং 2024-এর জন্য যে এএনএম জিএনএম এক্সাম তার একটি কমপ্লিট গাইডেন্স। এখানে আজকে আমরা জীববিদ্যা এবং মানব কল্যাণের উপরে যে মক টেস্ট সিরিজটি নিয়ে আলোচনা করছিলাম তার লাস্ট ডেট। তো আজ আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং এএনএম জিএনএমের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো চলে যাব আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, বেশিরভাগ প্রাণী ভাইরাসে পাওয়া যায় ডিএনএ আরএনএ। ডিএনএ এবং আরএনএ, ডিএনএ আরএনএ কোনোটিই নয়। তো ডিএনএ আরএনএ কোনোটিই নয়, এটি হতেই পারে না, হয় ডিএনএ বা আরএনএ দুটোর মধ্যে যে কোনো একটা পাওয়া যাবে। তো আমরা প্রাণী ভাইরাসে যখন দেখব, তো বেশিরভাগ প্রাণী ভাইরাসে আমরা ডিএনএ পাবো, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা উদ্ভিদ ভাইরাস যখন পাবো তখন আমরা সেই বেশিরভাগ উদ্ভিদ ভাইরাসে কিন্তু আমরা আরএনএ পাবো। আমরা এছাড়াও দেখি কোনো কোনো প্রাণী ভাইরাসেও আরএনএ থাকতেই পারে বা উদ্ভিদ ভাইরাসেও ডিএনএ থাকতে পারে, কিন্তু যখন আমরা বেশিরভাগ কথাটা শুনে নেব, তো বেশিরভাগ প্রাণী ভাইরাসে কিন্তু ডিএনএ থাকবে। পরবর্তী প্রশ্ন, পতঙ্গ পেস্ট দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া কোনটি? ব্যাসিলাস সুইনজেনেসিস, ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস পোপিলি এবং ব্যাসিলাস লেন্টিমরফাস। তো তোমরা এই প্রশ্নটা এর আগের দিনও পেয়েছো, যেখানে উত্তর হয়েছিল ব্যাসিলাস সুইনজেনেসিস। যারা তোমরা রেগুলার অনলাইন ক্লাস বা ইউটিউব ক্লাস করছো তারা জানো যে লাস্ট ডেটের যে ক্লাস করানো হয়েছিল তার মধ্যে কিন্তু এর অ্যান্সারে ব্যাসিলাস সুইনজেনেসিস বলে দেওয়া হয়েছিল। ব্যাসিলাস সুইনজেনেসিস এক ধরনের ব্যাকটেরিয়া যার মধ্যে একটি জিন থাকে, সেই জিনটা আমরা কখনো তুলো বা বেগুন এই টাইপের গাছের মধ্যে ইনসার্ট করতে পারি। এই ব্যাসিলাস সুইনজেনেসিস এদেরই ফার্স্ট লেটার নিয়ে আমরা বিটি ক্রপ তৈরি করার যে উপায় সেটা পেয়েছি, বিটি ক্রপ। ঠিক আছে, এই বিটি ক্রপের যে বিটি, এই বিটি কিন্তু ব্যাসিলাস সুইনজেনেসিস থেকে এসেছিল। এই প্রশ্ন তোমাদের এর আগেও বেশ কয়েকবার এএনএম জিএনএমে এসছে, তো সেই প্রশ্নের একই উত্তর কিন্তু একটু অন্যরকমভাবে ঘুরিয়ে আবার আসতেই পারে। তো অবশ্যই এই টাইপের যে প্রশ্ন অ্যান্সারগুলো এখানে আলোচনা করা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে নোটিস করবে। পরবর্তী প্রশ্ন, জৈবিক নিয়ন্ত্রণের সুবিধাটি হলো। এর জন্য আমরা জৈবিক নিয়ন্ত্রণ সম্পর্কে একটু বুঝে নেব। জৈবিক নিয়ন্ত্রণ কি? জৈবিক নিয়ন্ত্রণ মানে হচ্ছে কোনো জীবকে আমরা অন্য কোনো জীবজ উপাদান মানে কোনো অর্গানিজম দিয়েই কন্ট্রোলে আনার চেষ্টা করব। যেমন আমরা মশার লার্ভাকে মারার জন্য আইদার ওখানে ডিডিটি বা কেরোসিন এই টাইপের কিছু স্প্রে করে দিতে পারি নর্দমার জলে, আর তা না হলে আমরা গাপ্পি মাছ বা এই টাইপের কোনো মাছ সেখানে ছেড়ে দিতে পারি। তো আমরা যদি ডিডিটি বা এরকম কোনো কেমিক্যাল স্প্রে করি তাহলে সেখানে কিন্তু একটা পরিবেশ দূষণের ব্যাপার হচ্ছে, কিন্তু সেখানে যদি আমরা কোনো মাছ ছেড়ে দিই, সেটা তেলাপিয়া বা গাপ্পি এরকম টাইপের মাছ ছেড়ে দিই, তাহলে কিন্তু মশার লার্ভাটাও মরে যাচ্ছে এবং পরিবেশ দূষণও ঘটছে না। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা দেখে নেব জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা কী। জৈবিক নিয়ন্ত্রণ বলতে কোনো পতঙ্গকে বা কোনো রোগকে আমরা কোনো অর্গানিজম দিয়ে আটকানোর চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে অপশানে পরিবেশ দূষণ ঘটায় না। হ্যাঁ ঠিক, পরিবেশ দূষণ ঘটায় না, এটা কিন্তু একটা অবশ্যই সুবিধা। পরে বলেছে পতঙ্গ বিনাশে বাধা দেয় না, মোটেই না, পতঙ্গদের তারা বিনাশ করে দেয়, বিনাশে বাধা দেয় না। রাসায়নিক প্রয়োগ করা হয়, মোটেই না, রাসায়নিক প্রয়োগ করা হয় না। রাসায়নিক প্রয়োগ করা হলে তো সেখানে আমরা ডিডিটি বা কেরোসিন এসব দিতাম। পরবর্তী বলেছে নেক্সট পয়েন্ট, নির্দিষ্ট প্রজাতির পেস্ট পাওয়া যায়। এটাও কিন্তু সঠিক নয়। নির্দিষ্ট প্রজাতির পেস্টদেরই জোড়া সবসময় নষ্ট করবে, বাকি পেস্টদেরকে নষ্ট করবে না, এরকমও নয়। তো অবশ্যই পরিবেশ দূষণ ঘটায় না ফার্স্ট যে অপশান, সেটি কিন্তু সবচেয়ে সুইটেবল আমাদের অপশান হচ্ছে। তো এটাই হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভ্যাকসিনটি ভাইরাস ঘটিত রোগের জন্য ব্যবহৃত হয়? হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, র্যাবিস এবং তিনটি ঠিক। তো আমরা জানি যে হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা বা র্যাবিস এই তিনটি কিন্তু ভাইরাল ডিজিজ। তো ABC তিনটি ঠিক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভ্যাকসিনটি ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়? গুটি বসন্ত, পিতজ্বর, র্যাবিস এবং কোনোটি নয়। তো র্যাবিস সে তো ভ্যাকসিন, তো মানে র্যাবিস তো ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়া নয়। এখানে পিতজ্বর সেটাও কিন্তু ভাইরাল ডিজিজ। তো এখানে গুটি বসন্ত হবে। যাই হোক, এখানে বলেছে কোন ভ্যাকসিনটি ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, গুটি বসন্ত। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে AMR কী ধরনের ভ্যাকসিনের উদাহরণ? এর সঠিক উত্তর হবে কিন্তু অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা আনকমন প্রশ্ন, যেটা তোমাদের আসতেই পারে। সাধারণত এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সাধারণ টেক্সট বইয়ে খুব একটা পাই না। অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন মানে হচ্ছে, অর্থাৎ সেই ভ্যাকসিনটাকে আমরা বাংলায় বলবো হচ্ছে দুর্বল প্রজাতির ভ্যাকসিন। ঠিক আছে, একে আমরা বাংলায় বলবো দুর্বল ভ্যাকসিন।
কম্বিনেশন ভ্যাকসিন মানে হচ্ছে যেখানে একসাথে অনেকগুলো রোগের ভ্যাকসিন, বা কোনো ভ্যাকসিন হয়তো তাপে মৃত, কোনো ভ্যাকসিন হয়তো দুর্বল প্রকৃতির, বা কোনো ভ্যাকসিনের হয়তো কোনো একটা পার্ট নিয়ে নেওয়া হয়েছে। তো এইরকমভাবে যদি কোনো ভ্যাকসিন তৈরি করা হয় তাহলে তাকে আমরা কম্বিনেশন ভ্যাকসিন বলবো। কিল ভ্যাকসিন মানে হচ্ছে যেখানে আমরা প্যাথোজেনটাকে মেরে নিব, অর্থাৎ তাপে মেরে নিতে পারি, মানে তাপ দিয়ে মৃত ভ্যাকসিন মানে প্যাথোজেনকে ইউজ করতে পারি। টক্সয়েড ভ্যাকসিন, এই টক্সয়েড ভ্যাকসিন মানে হচ্ছে ভ্যাকসিনের যে বিষাক্ত পদার্থ শুধু প্যাথোজেনের যে বিষাক্ত মেটেরিয়ালস মানে পদার্থটা আছে শুধুমাত্র সেটাই আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করব। তো কম্বিনেশন ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন আর অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, থার্ড জেনারেশন ভ্যাকসিন কাকে বলে? এটাও খুবই ভালো প্রশ্ন এবং মানে সাধারণত টেস্ট বইয়ে দেখা যায় না এরকম একটি প্রশ্ন, পরীক্ষায় তোমাদের আসতেই পারে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে উৎপন্ন ডিএনএ দিয়ে ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে প্রস্তুত ভ্যাকসিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুত ভ্যাকসিন, এবং কোনোটি নয়। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রস্তুত করা ভ্যাকসিন, যাকে আমরা থার্ড জেনারেশন ভ্যাকসিন বলবো। পরবর্তী প্রশ্ন, মানবদেহে রোগ সৃষ্টিতে অক্ষম একটি পরজীবী কী? ভিব্রিও কলেরি, ভ্যারিওলা, ইকোলাই এবং টিনিয়া সোলিয়াম। তো টিনিয়া সোলিয়াম আমরা জানি সেটা একটি কৃমি, এবং ভ্যারিওলা বা ভিব্রিও কলেরি এরাও কিন্তু আমাদের দেহে রোগ তৈরি করতে পারে। ইকোলাই এটি রোগ তৈরি করতে পারে না। ইকোলাই বরঞ্চ আমাদের পেটের মধ্যে থেকে আমাদেরকে ভিটামিন বি, যেটা বি কমপ্লেক্স, সেটা তৈরি করতে, সিনথেসিস হতে সাহায্য করে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলেছে পরজীবীর জীবন প্রণালীকে কি বলে? পরজীবীর জীবন প্রণালীকে কি বলে? প্যাথোজেন, প্যাথোজেনিসিটি, প্যারাসাইট এবং প্যারাসাইটিজম। পরজীবী কিন্তু সর্বদা যে প্যাথোজেন হবেই এরকম কিন্তু কোনো মানে নেই। পরজীবী কখনো কখনো আমাদের পেটের ভিতর থেকে আমাদের উপকারও করতে পারে, বা আমাদের দেহের ভিতর থেকে আমাদের উপকারও করতে পারে, যেমন ইকোলাই, ঠিক আছে। কিন্তু প্যাথোজেন সবসময়ের জন্য অপকারী করবে, প্যাথোজেন উপকার করবে এরকম ব্যাপার নেই। তো প্যাথোজেন বা প্যারাসাইট যেটা বলেছে এটা একদমই হবে না, এটা কিন্তু সেই টাইপের জীবেরই নাম। যেমন পরজীবীকে আমরা ইংলিশে প্যারাসাইট বলতে পারি, ঠিক আছে। তো পরজীবী যা প্যারাসাইটও তা, ঠিক তেমন প্যাথোজেনও এক ধরনের জীবাণু। এখানে যেখানে জীবন প্রণালী বলেছে, তো জীবন প্রণালী মানে তার কী পদ্ধতিতে পুষ্টি সম্পাদন করে এটা আমরা বলতে পারি। তো এখানে প্যাথোজেনিসিটি আর প্যারাসাইটিজম এই দুটোর মধ্যে অপশান আছে, আমাদের অপশান এ আর অপশান সি কিন্তু ফার্স্টেই এলিমিনেট হয়ে যাবে। পরবর্তীকালে দেখো পরজীবী মানে সর্বদা প্যাথোজেন নয়, তো প্যাথোজেনিসিটি হবে না। পরজীবী মানে প্যারাসাইট হতে পারে, তো প্যারাসাইটিজম হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্যারাসাইটিজম। পরবর্তী প্রশ্ন, লিসম্যানিয়া কর্তৃক সৃষ্ট রোগটি কী? লিসম্যানিয়া কর্তৃক সৃষ্ট রোগটি কী? লিসম্যানিয়া কর্তৃক সৃষ্ট যে রোগটি সেটাকে আমরা বলবো লিসম্যানিয়াসিস। এই লিসম্যানিয়ার উপরে পরে আমরা একটি সিস এটি লাগিয়ে দেবো, লিসম্যানিয়াসিস, ঠিক আছে। এবার পিত জ্বর, ম্যালেরিয়া, কালাজ্বর এবং ডেঙ্গু এদের মধ্যে কাকে আমরা লিসম্যানিয়াসিস বলতে পারি? কালাজ্বরকে আমরা লিসম্যানিয়াসিস বলতে পারি। লিসম্যানিয়াসিস মানে কালাজ্বর, তাহলে লিসম্যানিয়া কর্তৃক যে রোগ সেটির সঠিক উত্তর হবে কালাজ্বর। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে, কালাজ্বরের জীবাণু কী? এর আগের প্রশ্নে আমরা দেখলাম কালাজ্বর লিসম্যানিয়াসিস নামক কোনো জীবাণুর জন্য হয়। তো এই লিসম্যানিয়াসিস যে জীবাণু সেটি কী প্রকৃতির জীবাণু? আদ্যপ্রাণী, ভাইরাস, ব্যাকটেরিয়া আর ছত্রাক। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আদ্যপ্রাণী অর্থাৎ প্রোটোজোয়া। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদেরগুলির মধ্যে কোনটি জৈবিক ভেক্টরের উদাহরণ? হার্টস ফ্লাই, হাল ফ্লাই, স্যান্ড ফ্লাই এবং মশা। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মশা। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মা প্রতিরোধে যে টিকা ব্যবহার করা হয় সেটি কোনটি? খুবই সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকে জানো। সঠিক উত্তর হয়ে যাবে বিসিজি। এর মধ্যে বি হচ্ছে ব্যাসিলাস, সিতে ক্যালামাইট এবং জিতে গুয়েরিন। ব্যাসিলাস, ক্যালামাইট এবং গুয়েরিন এই তিনটি রোগের জন্য একসাথে আমরা বিসিজি টিকা ইউজ করি। তার মধ্যে ব্যাসিলাস যেটা, সেটা ব্যাসিলাস টুইনজেনেসিস বা যক্ষ্মা তাকে প্রতিরোধ করতে পারে। সরি, ব্যাসিলাস টুইনজেনেসিস না, যাই হোক ব্যাসিলাস যক্ষ্মাকে প্রতিরোধ করতে পারে। ব্যাসিলাস টুইনজেনেসিস তো আমরা কি বলে বিটি ক্রফ সেখানে দেখে নিয়েছি। যক্ষ্মার প্যাথোজেনের নাম হচ্ছে টিউবারকুলোসিস। পরবর্তী প্রশ্ন, টিউবারকুলোসিস যক্ষ্মার প্যাথোজেন। যাই হোক, এটি পরবর্তী প্রশ্ন, এটি নিষ্ক্রিয় টিকার উদাহরণ কোনটি? এএমআর, বিসিজি, হেপাটাইটিস এ এবং টিপিটি। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হেপাটাইটিস এ। পরবর্তী প্রশ্ন, অধঃএকক টিকা যার ইংলিশ নাম হচ্ছে সাবইউনিট ভ্যাকসিন সেটি কি? এর সঠিক উত্তর হয়ে যাবে হেপাটাইটিস বি।
পরবর্তী প্রশ্ন, ডায়রিয়া রোগের জীবাণুটি কোনটি? ডায়রিয়া রোগের জীবাণুর নাম কিন্তু রোটা ভাইরাস। অবশ্যই করোনা ভাইরাস হবে না, তোমরা করোনা ভাইরাস সম্পর্কে সকলেই জানো। প্লাজমোডিয়াম যেটা, সেটা আমাদের মধ্যে ম্যালেরিয়া রোগ তৈরি করতে পারে, ঠিক আছে। প্লাজমোডিয়াম, ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম, এগুলো এর আগে আমরা পড়েছি বহুত। তার মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামকে আমরা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বলে জানতাম। আর যেটা লাস্টে ক্লস্ট্রিডিয়াম বলেছে, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, সেটা কিন্তু আমাদের টিটেনাস যে রোগটা আছে সেই টিটেনাস রোগের জন্য দায়ী, ঠিক আছে। তো বেঁচে থাকলো কে? রোটা ভাইরাস। এর সঠিক উত্তর হয়ে যাবে রোটা ভাইরাস। পরবর্তী প্রশ্ন, ওয়াশ এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে ওয়াটার স্যানিটাইজেশন অ্যান্ড হাইজিন। এর পরবর্তী প্রশ্ন, এটিএস অ্যান্টি টিটেনাস সিরাম, ঠিক আছে, এটি কোথায় মানে কার দেহে এই অ্যান্টিবডিটা তৈরি হয়? মানুষ, বাদর, ঘোড়া না গিনিপিগ? এর সঠিক উত্তর কিন্তু ঘোড়া। ঘোড়ার দেহে যেমন সাপের বিষের ভ্যাকসিন তৈরি হয়, ঠিক আছে, অ্যান্টিভেনাম সিরাম, ঠিক সেরকম অ্যান্টি টিটেনাস সিরাম যেটা, সেটাও কিন্তু ঘোড়ার দেহেই তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, বহিরাগত জীবাণু বা ক্ষতিকর পদার্থকে প্রতিহত করার জন্য বা দেহে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অনাক্রম্যতা বা ইমিউনিটি, ঠিক আছে, তাকে আমরা বলবো ইমিউনিটি, যে প্রতিরোধ ক্ষমতাটা গড়ে ওঠে, ঠিক আছে। এই ক্ষমতা গড়ে ওঠে একটা তন্ত্রের মাধ্যমে, যাকে আমরা অনাক্রম্য তন্ত্র বলবো, যার ইংলিশ কিন্তু ইমিউন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, যার দ্বারা দেহে অনাক্রম্যতা সক্রিয় হয়ে ওঠে তাকে কি বলা হয়? যার দ্বারা দেহে অনাক্রম্যতা সক্রিয় হয়ে ওঠে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যান্টিবডি, ঠিক আছে। অ্যান্টিজেন এরা আমাদের দেহে প্রবেশ করবে, অ্যান্টিজেন প্রবেশ করলে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে। এই অ্যান্টিবডি আমাদের দেহের অনাক্রম্যতন্ত্রকে সক্রিয় করে তুলতে পারে। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্য, স্বাস্থ্য কাকে বলবো? রোগের বিপরীত অবস্থা, শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থ অবস্থা, পুষ্টিকর এবং সুষম খাদ্য গ্রহণ এবং অধিক পরিশ্রম। তো যাই হোক, এটাকে অবশ্যই আমরা শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থ অবস্থাকে বলবো স্বাস্থ্য, ঠিক আছে। কখন আমরা জানি যে আমাদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় বা আমাদের শারীরিক স্বাস্থ্য বিঘ্নিত হয়, ঠিক আছে, তাহলে মানসিক বা শারীরিক যে অবস্থা সেটাকেই আমরা মানসিক শারীরিক সুস্থ অবস্থাকেই আমরা কিন্তু স্বাস্থ্য বলবো। পরবর্তী প্রশ্ন, অনাক্রম্যবিদ্যার জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার অনাক্রম্যবিদ্যার যেমন জনক, ঠিক তেমনই কিন্তু ভ্যাকসিনেশন অর্থাৎ টিকাকরণেরও জনক। পরবর্তী প্রশ্ন, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন এক প্রকারের এক্সোজেনাস অ্যান্টিজেন, গামা গ্লোবিউলিন, এন্ডোজেনাস অ্যান্টিজেন এবং ইমিউনোগ্লোবিউলিন। এটি আমাদের হৃৎপিণ্ডের ভেতরেই তৈরি হয় এবং এটি একটি এন্ডোজেনাস অ্যান্টিজেনের এক্সাম্পল। তো যাই হোক, এর সাথে সাথে তোমাদের জীববিদ্যা এবং মানব কল্যাণের ওপর যে মক টেস্ট সিরিজ চলছিল, আজ তা শেষ। নেক্সট দিন তোমাদের অন্য একটি নতুন চ্যাপ্টারের ওপরে মক টেস্ট সিরিজ নিয়ে আসা হবে। নেক্সট সোমবার অবশ্যই এরকম আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য ক্লাসে উপস্থিত থেকো।